এই অঙ্কটিতে বলা হয়েছে যদি এবি সমান্তরাল সিডি হয় এবং কোণ এবিও সমান 60 ডিগ্রি এবং কোণ সিডিও 30 ডিগ্রি হয় তবে কোণ ডিও বি এর মান কত। এখানে কি বলা হয়েছে, এবি অর্থাৎ এই সরলরেখাটি এবং সিডি অর্থাৎ এই সরলরেখাটি পরস্পর সমান্তরাল, এটা এবং এটা পরস্পর সমান্তরাল, এবং এবিও কোণটা বলেছে 60, তাহলে এবিও বলতে এ বিও এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এক নাম্বার। সিডিও অর্থাৎ এই কোণটা বলে দেওয়া হয়েছে 30 ডিগ্রি। তাহলে বলেছে কোণ ডিওবি অর্থাৎ ডিওবি মানে এই কোণটা বার করতে হবে। এটা বার করবার জন্য ও বিন্দু থেকে এবি এবং সিডি সমান্তরাল একটি সরলরেখা টেনে নিলাম। এই সরলরেখাটা এবিরও সমান্তরাল এবং সিডিরও সমান্তরাল। তাহলে দেখুন এই একটা সমান্তরাল সরলরেখা এর সঙ্গে, আর মাঝে এটা ছেদক, তাই যদি হয় তাহলে এই কোণটা একান্তর হয়, অর্থাৎ জেড একটি অংশ পেলেন কিনা তার এই কোণটা সমান হয়, তাহলে এটা যদি 60 হয় এটা হবে 60। একইভাবে দেখুন এই একটা সরলরেখা পরস্পর সমান্তরাল, এটা ছেদক, তাহলে এখানে দেখুন উল্টোন একটা জেড তৈরি হয়েছে। যদি তাই হয় তাহলে এইটা বিপরীত কোণ এটার সঙ্গে একান্তর কোণ এইটার সঙ্গে এবং এটা সমান হবে, তাহলে এটা যদি 30 হয় এই কোণটা হবে 30। এখন এই মোট কোণটা যদি বার করতে হয় তাহলে এই অংশটা হলো 60, এই অংশটা হলো 30, পুরোটা কত 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ ডিওবি কোণটার মান হবে 90 ডিগ্রি এবং এটি হয়ে যাবে উত্তর। পরের অঙ্কটি দেখুন, একটি ত্রিকোণমিতির অঙ্ক। এখানে বলা হয়েছে tan থিটা ইন্টু tan 2 থিটা সমান যদি 1 হয় তাহলে sin স্কয়ার 2 থিটা এবং tan স্কয়ার 2 থিটার মান কত। প্রথমে এই অংশটাকে নিন, দেখুন এখানে tan 2 থিটা সমান যদি বার করতে হয় তাহলে এখানে tan থিটাকে নিচে নামিয়ে দেবো। দেখুন 1 আছে, ওদিকে নামিয়ে দিলে হলো 1/tan থিটা, আর আমরা জানি 1/tan মানে cot অর্থাৎ cot থিটা। এরপর যে অংশটা পাওয়া গেল এখানে tan 2 থিটা যেমন আছে রইল, এদিকে দেখুন cot থিটা, আমরা জানি cot মানেই হলো tan 90 মাইনাস এখানে যেহেতু থিটা আছে তাই থিটা হলো, কারণ আমরা জানি cot থিটা মানেই tan 90 মাইনাস থিটা। এরপর যদি বোথ সাইডে ট্যানটা আমি ক্যান্সেল করার কথা ভাবি তাহলে এখানে পড়ে থাকলো 2 থিটা, এখানে থাকলো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই থিটাটা এদিকে এসে যোগ হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে। তাহলে দেখুন 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু কত হলো 90 ডিগ্রি, বা বলতে পারেন 3 থিটা ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত, 3 দিয়ে 90কে ভাগ করুন 30 ডিগ্রি, থিটার মান পাওয়া গেল। এখন এই যে থিটার মানটা পাওয়া গেল সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে থিটা যদি 30 হয় এখানে দেখুন 2 থিটা আছে, 2 থিটা মানে 60 ডিগ্রি, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এখানে দেখুন 2 ইন্টু 30 তার মানে এটাও 60, তাহলে এটা হবে tan স্কোয়ার 60 ডিগ্রি। আমরা ছক থেকে এই মানগুলো জানি, যা এর জন্য আর একটা শর্টকাট আমি শিখিয়ে দেবো, তাতে যে কোনো কোণানুপাতের মান আপনি সহজেই মনে রাখতে পারবেন। এখন সাইন 60-র মান √3/2 তার স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, tan 60 তার মান √3 তার স্কোয়ার। তাহলে দেখুন এটা যখন ভাঙবো √3 স্কোয়ার মানে 3 হলো, 2 স্কোয়ার মানে 4 হলো, প্লাস √3 স্কোয়ার মানে 3 হলো, এটা যোগ করলে 3 × 3 = 4 পাবেন এবং এইটি হয়ে যাবে অঙ্কটার উত্তর। এই অঙ্কটি একটি সূচকের অঙ্ক, এখানে সিম্পলিফাই করে মান বার করতে হবে। ওপরে দেখুন x + y + z যেমন আছে থাক, নিচে লক্ষ্য করে দেখুন x⁻⁻1, মনে রাখবেন পাওয়ার -1 অর্থাৎ নেগেটিভ ইন্ডেক্স হলে সেটাকে অনন্য আকারে লেখা যায়, আছে x, এটাকে লেখা যাবে 1/x। ঠিক একইভাবে তাহলে এটাকে যদি 1/x লেখা যায়, পরেরটা লেখা যাবে 1/y, এই অংশটা 1/y মানে আলটিমেটলি হলো 1/xy, কারণ এটা 1/x এটা 1/y, গুণ করলে 1/xy। একইভাবে তারপরেরটা 1/y 1/z তার মানে 1/yz। একইভাবে তারপরেরটার জন্য 1/z 1/x মানে 1/xz। এরপর এটাকে সিম্পলিফাই করব, তাহলে দেখুন ওপরে যেমন x + y + z আছে সেটা রইল, নিচে দেখুন এই যে তিনটে অংশ আছে তার লসাগু করব, একটা xy একটা yz আর একটা zx, এই তিনটে লসাগু হয়ে যাবে xyz। এরপর যখন যোগ করব দেখুন xy এখানে আছে, z নেই, তাহলে z দিয়ে 1কে গুণ করলে z পেলাম। একইভাবে yz এখানে আছে, x নেই, x দিয়ে 1কে গুণ করলাম x পেলাম। একইভাবে xz আছে, তাহলে yটা নেই, y দিয়ে 1কে গুণ করুন y পাবেন। এখন তাহলে আমার ঘটনা হচ্ছে এই যে নিচের রাশিটা সেটা যদি ওপরে যায় তাহলে উল্টে যায়, অর্থাৎ এখানে x + y + z যেমন আছে রইল ওপরে, আর এই রাশিটা ওপরে গিয়ে উল্টে যাবে, অর্থাৎ উপরে গিয়ে হবে xyz ডিভাইড বাই x + y + z। এখন দেখুন তো এই x + y + z এই অংশটা উপরে নিচে কেটে যাবে,
কেটে গিয়ে পড়ে থাকছে এক্স ওয়াই জেড, অর্থাৎ সিম্পলিফাই করলে এইটার উত্তর দাঁড়াবে এক্স ওয়াই জেড। দেখুন এখানে বলা আছে এই একটি গুণফল, এই গুণফলের এককের সংখ্যা কত হবে। তাহলে যদি এককের সংখ্যা বার করতে বলে প্রত্যেকটা রাশির এককগুলোকে নিয়ে নিন। তাহলে এর এককের সংখ্যা 7, ইন্টু আছে তাই ইন্টু, পরেরটার একক 5, ইন্টু তারপরের এককের সংখ্যা 8, তারপরে এককের সংখ্যা 3, তারপরে এককের সংখ্যা 9। এরপর যখন গুণ করব দেখুন 7 এবং 5 গুণ করলে 35 হয়। 35-এর এককটা আবার নিন, মানে ক্যারি করুন 5টা, 5-এর সঙ্গে 8 গুণ করুন, কত পাবেন 40। তার আবার এককটা নিন 0, তার সঙ্গে 3 গুণ করলে 0ই পাবেন। আবার শেষে 0 সঙ্গে 9 যখন গুণ করবেন তখনও 0ই পাবেন। অর্থাৎ এই যে রাশিটা বা গুণফলটা তার এককের সংখ্যা হবে 0। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে অ্যালজেব্রার একটি অঙ্ক দেওয়া আছে, বলা আছে পি কিউব প্লাস 2p স্কোয়ার প্লাস 5p সমান 8 যদি হয় তাহলে পি স্কোয়ার প্লাস 5p এর মান কত। এইসব অঙ্ক করবার ক্ষেত্রে আপনাকে নিজে মনস্থ করে পি এর বেশ কিছু মান বসিয়ে নিতে হবে পূর্ণ সংখ্যা হিসাবে। সাধারণত এক্ষেত্রে হয় কি পি এর মান 0 বসিয়ে দেখতে হয়, 1 বসিয়ে দেখতে হয়, 2 বসিয়ে দেখতে হয়, -1 -2 ইত্যাদি। তো দেখুন দেখতে হবে এখানে পি এর কোন মানে 8 হচ্ছে। দেখুন এখানে পি এর মান যদি 1 বসান তাহলে 8 হবে, লক্ষ্য করুন 1 তার কিউব। এখানে পি এর মান 1 বসান তাহলে 1 তার স্কোয়ার, প্লাস 5 ইন্টু পি এর মান 1 বসান, তাহলে দেখুন এটা হলো 1, 2 1 স্কোয়ার মানে তো একই, তাহলে 2, 5 একে 5, 5 6 7 8, তাহলে মিলল কিনা বলুন। অর্থাৎ পি এর মান কত বসাতে হচ্ছে 1, তাহলে এটা সিদ্ধ হচ্ছে, তার মানে পি এর মান 1। এখন যে রাশিটার মান আপনাকে জানতে চাইছে সেখানেও পি এর মান 1 বসিয়ে দিন, তাহলে 1 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, তাহলে দেখুন 1 তার স্কোয়ার মানে 1, 5 ইন্টু 1 মানে 5, তাহলে 5 আর 1 যোগ করলে কত পাওয়া যাবে 6, এবং এটি হয়ে যাবে অ্যান্সার। দেখুন এখানে বলা আছে একটি ব্যাগে 20 পয়সা ও 50 পয়সা মিলিয়ে মোট 80টি মুদ্রা আছে এবং যাদের মোট মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে ওই ব্যাগে 20 পয়সা আর 50 পয়সার মুদ্রার অনুপাত কত। তাহলে এখানে কি কি পয়সা আছে, 20 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, মোট 80টি মুদ্রা আছে এবং যাদের মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে ওই ব্যাগে 20 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাতটা বার করতে হবে। তো এই যে 20 পয়সা আছে, প্রথমে ধরে নিন 80টার মুদ্রা সবগুলোই 20 পয়সা, 80টা মুদ্রার প্রত্যেকটাই হচ্ছে 20 পয়সা করে। তাহলে মোট মূল্য কত হওয়া উচিত, 80 ইন্টু 20, তার মানে 1600 পয়সা আছে, তাহলে একদিকে লিখুন 1600। একইভাবে যদি সবগুলোই 50 পয়সা হয়ে যেত, অর্থাৎ 80টার সবগুলোই যদি 50 পয়সা হয়ে যেত, তাহলে 5 8 40, 4000 পয়সা হতো, তাহলে আরেকদিকে লিখুন 4000। কিন্তু দেখুন আলটিমেটলি মূল্য হচ্ছে 25 টাকা, 25 টাকা মানে 25 ইন্টু 100, এটা পয়সায় করে নিলাম, তাহলে কত পাবো 2500। এরপর অ্যালিগেশনের মেথডটা লাগান, অর্থাৎ এই দুটো বিয়োগ করে এখানে লিখুন, এই দুটো বিয়োগ করে এখানে লিখুন। দেখুন 2500 থেকে 1600 বাদ দিলে 900 হয়। একইভাবে 4000 থেকে যদি 2500 বাদ দিই তাহলে 1500 হয়। এখন এই দুটো রেশিও করুন, সেটাই হবে উত্তর। দেখুন এখানে শূন্যগুলো ক্যান্সেল করলাম, পড়ে রইল 15:9। এটাকে যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 5 15, 3 3 9, তাহলে হবে 5:3 অ্যান্সার। অর্থাৎ ওই ব্যাগে 20 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাত হলো 5:3। পরবর্তী অঙ্কটা দেখুন, এটা একটি ত্রিকোণমিতির অঙ্ক। এখানে বলা আছে সাইন এ ইকুয়াল টু শূন্যস্থান, এটা আপনাকে অপশানে দেবে, ইন্টু কস এ। তাহলে এই শূন্যস্থানটা কি হবে বার করতে হবে। দেখুন আলটিমেটলি বাঁ দিকটা কি আছে সাইন এ, তাহলে ডান দিকটা হিসেব করে আমাকে সাইন এই আনতে হবে। তাহলে সাইন এ যদি আনতে হয় প্রথমে ভাবুন এই কস এটাকে তাড়াতে হবে, এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে তাড়াতে হলে উপায় হচ্ছে ভাগ করা, তাহলে এটা কসে দিয়ে ভাগ করলাম, তাহলে বুঝতেই পারছেন কসে কসে কেটে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কসে কসে শুধু কাটলেই তো হবে না, আমার সাইনেও আসতে হবে। তাহলে সাইন এটাকে উপরে রাখুন, দেখুন এবার দুদিকে মিলছে কিনা। তাহলে কসে কসে ক্যান্সেল হলো, পড়ে রইল সাইনে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে, সাইনে বাই কসে মানে তো আমরা জানি ট্যান এ, সাইন বাই কস মানে হলো ট্যান, সঙ্গে যেমন কসে রইল সেটাই রইল। এখন দেখুন এখানে শূন্যস্থানটা ছিল, তাহলে এই শূন্যস্থানের অংশটার উত্তর কি হলো ট্যান এ। তাহলে এখানে অ্যান্সার কত হবে না ট্যান এ। পরের অঙ্কটা দেখুন, এখানে বলা আছে সাইন এ ইকুয়াল টু কস বি, যদি হয় তাহলে সাইন অফ এ প্লাস বি এর মান কত। এখন দেখুন এখানে যেটা দেওয়া আছে সাইন এ সমান কস বি, তাহলে হয় দুদিকটাই সাইন করব, নয় দুদিকটা কস করব। সাইনই করছি তাহলে দুদিকটা সাইনে করব। এখন কসকে যদি সাইনে রূপান্তরিত করতে হয় তাহলে 90 থেকে এই কোণটা বাদ দিতে হয়, 90 থেকে বি কে বাদ দিতে হয়। কসকে সাইনে করলাম বা সাইনকে কসও করতে একই জিনিস করতে হয়, 90 থেকে এই যে কোণটা আছে সেটাকে বাদ দিতে হয়। এখন দুদিকে দেখুন সাইনটাকে আমার ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এ সমান কত পেলাম না 90 ডিগ্রি মাইনাস বি, এই বিটাকে এদিকে নিয়ে চলে আসুন, তাহলে এ প্লাস বি সমান কত হলো 90 ডিগ্রি। এখন দেখুন বলা হয়েছে এ প্লাস বি এর মানটা দিয়েই করা আছে, তাহলে এখন সাইন অফ এ প্লাস বি এর মান কত জানতে চেয়েছে। তার মানে দেখুন সাইন অফ এ প্লাস বি মানে কত হলো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। আর আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই একটি হবে উত্তর।
পরের অঙ্কটি দেখুন, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10 এবং 150 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, কিন্তু সেই সংখ্যাটি সর্বদা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 10 এবং 150 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। প্রথম কাজ হচ্ছে 10 এবং 150 এই দুটোর লসাগু আমাকে বের করে নিতে হবে। এখন 10 এবং 150 এই দুটোর লসাগু 150 কিনা বলুন, কারণ 150 দেখুন 10 দিয়েও ক্যান্সেল করা যায়, 150কে 150 দিয়েও ক্যান্সেল করা যায়, তাহলে লসাগু পেলাম 150। এরপর আমার ঘটনা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটি বের করতে হবে। এরপর যে সংখ্যাটা বার করব, 4 যেহেতু ভাগশেষ থাকবে সেটার সঙ্গে 4 শেষে যোগ থাকবেই। এটা বেশ কয়েকটা লিখে রাখলাম আপনাদেরকে বোঝাবার জন্য, যদি এত দরকার হবে না। এরকম এখন ঘটনা হচ্ছে এই তার আগে একটা সংখ্যা বসাবো যেটা 150 গুণিত হবে। তাহলে 150 ইন্টু 1 মানে 150, 150 ইন্টু 2 মানে 300, 150 ইন্টু 3 মানে 450 ইত্যাদি। তাহলে এই যে সংখ্যাগুলো মানে 154, তারপরে ধরুন 300 প্লাস 4 মানে 304, 450 প্লাস 4 454 ইত্যাদি। তাহলে এই যে 150, 154, 304, 454 এই সংখ্যাগুলো সব এই শর্তটা কিন্তু ফুলফিল করে। 150 এবং 10 দ্বারা বিভাজ্য হবে এই সবগুলোই, এবং প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। কিন্তু আরও একটা তার সঙ্গে বলেছে যে সেটা যেন 7 দ্বারা বিভাজ্য হয়। এরকম অনেক সংখ্যা পাওয়া যেতে পারে। এবার এগুলোর মধ্যে কোনটা 7 দ্বারা বিভাজ্য দেখবো, তার মধ্যে ছোট কোনটা। যেমন এটাকে যদি 7 দিয়ে ভাগ করি 154, একে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 7 2 14, 15, 7 2 14, তাহলে পূর্ণ বিভাজিত হচ্ছে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম প্রথম, সেটাই দেখুন 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য এবং ছোট সংখ্যা, উত্তর হবে 154। বাই চান্স যদি এটা না হতো তখন পরেরটা 7 দিয়ে ভাগ করে চেক করতাম, এটাও যদি না হতো পরেরটা করতাম। সাধারণত প্রথম একটা বা দুটোর মধ্যেই উত্তর দেওয়া থাকে। দেখুন পরবর্তী অঙ্কটি পরিমিতির অঙ্ক। এখানে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে ওই ঘরে সর্ববৃহৎ যে লাঠিটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখুন আমি প্রথমে একটি 3D ফিগার আঁকছি। এইটি ধরুন কোনো একটি রুম, এটা তার মধ্যে দৈর্ঘ্য আপনার জানা আছে 5 মিটার, প্রস্থ জানা আছে 3 মিটার, তাহলে এটা 5, এটা 3, আর উচ্চতা হচ্ছে 4। এখানে যে লাঠিটা রাখা যাবে সেটা সবসময় কর্ণ বরাবর হয়, এই প্রান্ত থেকে এই প্রান্ত। এই লাঠিটাই সর্ববৃহৎ লাঠি হবে, এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে যে কোনো এরকম ঘরের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় √ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য যেটি তার স্কোয়ার যোগ প্রস্থ তার স্কোয়ার যোগ উচ্চতার স্কোয়ার। তাহলে এখানে দেখুন দৈর্ঘ্য কত আছে 5 মিটার তার স্কোয়ার, প্রস্থ কত আছে 3 মিটার তার স্কোয়ার, উচ্চতা কত আছে 4 মিটার তার স্কোয়ার। এরপর এগুলোকে হিসাব করুন। তাহলে দেখুন হিসাবটি করলে আমার এখানে পাচ্ছি √ওভার অফ 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16। তাহলে এটা যোগ করুন, দেখুন 50 পাওয়া যাচ্ছে, অর্থাৎ √50। আর আমরা জানি √50 মানেই হচ্ছে 5√2। তাহলে ওখানে সর্ববৃহৎ দৈর্ঘ্যের যে লাঠিটা রাখা যাবে সেটা 5√2 সেন্টিমিটার। এটি উত্তর হয়ে যাবে।